সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ এডুকেশনের আজকের ক্লাসে। আমি ডক্টর অমিত কর্মকার। আজকে আমাদের যে পিএসসি নন ক্যাডার ব্যাচের আজকে আমরা মাইক্রোবায়োলজি ডিসকাশন করব। এর আগের দিন আপনাদের মাইক্রোবায়োলজি 1 ক্লাস গিয়েছে, আজকে আমরা মাইক্রোবায়োলজি 2 ডিসকাশন করব। যার মধ্যে আমরা আজকে প্যারাসাইট বা প্যারাসাইটোলজি আমাদের, তারপর ইমিউনোলজি, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব আপনাদের সাথে বেসিক্যালি। এছাড়াও দু একটা জিনিস নিয়ে আমরা একটু কিছু জিনিস আমরা মানে আপনাদের সাথে ডিসকাশন করব। ওকে, আচ্ছা। তো এখানে এই সকল পরীক্ষায় দেখা যায় কি যে এই যে মানে মাইক্রোবায়োলজির থেকে একদম গ্রস গ্রস কোশ্চেনই আসবে, খুব বেশি ইন ডিটেইলস ইন ডেপথ সবকিছু পড়ার আসলে এখানে দরকার হয় না। হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি মনে করেন যে না, যেহেতু একসাথে পড়ছি, তাহলে আপনি পরবর্তী পরীক্ষার জন্য পড়ে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি পুরোটুকু পড়তে পারেন। আদারওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলি আমরা মেনশন করে দিব, প্লাস হচ্ছে যেগুলো 3 স্টার 2 স্টার দেওয়া আছে, এই টপিক গুলো পড়লে আশা করি আপনাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো প্রথমেই আমরা হচ্ছে সিস্টোসোমা, হ্যাঁ, সিস্টোসোমা হেমাটোবিয়াম ম্যানসনি জ্যাপোনিকাম। তো এই সিস্টোসোমার ক্ষেত্রে যেমন এটার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই সিস্টোসোমার ক্ষেত্রে এটার ডেফিনিটিভ হোস্ট যেটা, সেটা হচ্ছে স্নেইল, অ্যান্ড ইন্টারমিডিয়েট হচ্ছে ম্যান। ওকে, আচ্ছা। তো এখানে এটা কি করে, এটা হচ্ছে বিলহার্জিয়াসিস করে অ্যান্ড ব্লাডার ক্যান্সার করবে। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এই যে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এরপরে আমরা চলে আসি অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি আরেকটা নাম কি, হুক ওয়ার্ম। হ্যাঁ, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে এদের অ্যান্টেরিয়র এন্ডে একটু বেন্ড, মানে বেন্ডিং অবস্থায় থাকে এরা। হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে হুক ওয়ার্ম। ওকে, আচ্ছা। তো এর মধ্যে আমাদের যেটা কমনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এদের হ্যাবিটেট নর্মালি আমরা স্মল ইন্টেস্টাইনে পাই। হ্যাঁ, যেমন নাম তো ডিওডেনালি, তাই না? তার মানে কি ডিওডেনাম এখানে থাকবে। ওকে, আচ্ছা। তো দেখেন এইটার যে ইনফেক্টিং এজেন্ট বা ইনফেক্টিভ ফর্ম সেটা হচ্ছে ফাইলেরিফর্ম লার্ভা, এবং এটা রুট অফ এন্ট্রি বা পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে স্কিন। ওকে, এবং এটার লাইফ সাইকেলের একটা একটা স্টেজে যে এটা কি হচ্ছে কি লাংসে, মানে মাইগ্রেশন থ্রু লাংস। ওকে, আচ্ছা। তো এইটার ডিজিজ কি কি করে, এটা হচ্ছে কিছু মানে লাংসে কিছু ডিজিজ করবে এবং স্কিনে কিছু ডিজিজ করবে। হ্যাঁ, যেহেতু পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে স্কিন, তো যেহেতু পোর্টাল অফ এন্ট্রি স্কিন, এই জন্য এটা করবে হচ্ছে অ্যানকাইলোস্টোম ডার্মাটাইটিস বলি। হ্যাঁ, তো এটার মধ্যে দুইটা, একটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি আর একটা হচ্ছে নিকেটর আমেরিকানা। হ্যাঁ, তো নিকেটর আমেরিকানা ইনফেকশন বা এটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস করবে, এটা মোর কমন। নিকেটর আমেরিকানা ইনফেকশনে আর এখানে যেটা হয় সেটা হচ্ছে ক্রিপিং ইরাপশন। মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ওই যে যেখান দিয়ে এটা এন্ট্রি নিবে, হ্যাঁ, সেখানে হচ্ছে একটা রেডিশ ইচি প্যাপিউল থাকে। ওকে, এটাকে, এবং এটা কি কজড বাই ফাইলিরিফর্ম লার্ভা, এটাকে বলা হয় লার্ভা মাইগ্রেন্স। ওকে, আচ্ছা। এরপরে এটা হচ্ছে লাংসে কি করবে, ব্রঙ্কাইটিস করবে, ব্রঙ্কো নিউমোনিয়া করবে। হ্যাঁ, আচ্ছা। তো এর মধ্যে এটা কতটুকু ডেইলি ব্লাড সাক করে, অলমোস্ট পার মানে পার ডে পার ওয়ার্ম হচ্ছে 0.2 ml, বেশ বেশি কিন্তু। হ্যাঁ, তাহলে দেখেন, মানে 12 ওয়ার্ম যদি হচ্ছে পার ডে সাক করে, সেই ক্ষেত্রে 1% করে হিমোগ্লোবিন লস হয়ে যায়। এগুলো আমাদের এত কিছু জানার দরকার নেই। আচ্ছা। এরপরে চলে আসি এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এটার হচ্ছে ইম্পর্টেন্ট, এটা কোথায় পাওয়া যায়, সিকাম অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তাহলে ভার্মিকুলারিস, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, আচ্ছা। প্যারাসাইট কজিং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের জানতে হবে। প্যারাসাইট কজিং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, অ্যাসকারিস লাম্ব্রেকয়েডিস অ্যান্ড ট্রাইচুরিস ট্রাইচুরা। আচ্ছা। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিকোরাল রুটে এটা ট্রান্সমিশন, এটা জানলেই হবে আমাদের। আচ্ছা, এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে চিলড্রেন আর মোর প্রোন, কারণ কি, একটা হচ্ছে অটো ইনফেকশন, হ্যাঁ, মানে অ্যানাস টু মাউথ। ওকে, আরেকটা হচ্ছে রেট্রোগ্রেড ইনফেকশন। আচ্ছা, এবার আমরা চলে আসি এটা ক্লিনিক্যাল ফিচার। এই পেশেন্ট বা বাচ্চারা কি করবে, তাদের হচ্ছে প্লুরিটাস পেরিঅ্যানাই হয়। হ্যাঁ, আচ্ছা। এছাড়া ফিমেলদের ক্ষেত্রে সালপিনজাইটিস, তারপর হচ্ছে এছাড়াও হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে নকটার্নাল এনিউরিসিস, এই জিনিসগুলো
হতে পারে, সামটাইমস এটা অ্যাপেন্ডিসাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। ওকে, আচ্ছা, এবার চলে আসি অ্যাসকারিস লাম্ব্রেকর্ডিস। দেখেন, দিস ইজ দ্য লার্জেস্ট ইন্টেস্টাইনাল নেমাটোড, হ্যাঁ, লিভস ইন দ্য লুমেন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এইটার পোর্টাল অফ এন্ট্রি। এটা কিন্তু ফিকো ওরাল রুটের ট্রান্সমিশন হবে, এলিমেন্টারি ক্যানেল। এইটারও কিন্তু মাইগ্রেশন অফ লার্ভা থ্রো লাংস। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, তাহলে লার্ভার জন্য তার লাংস এর প্যাথোলজি হবে, সেটা কোনটা? সেটা হচ্ছে অ্যাসকারিস নিউমোনিয়া। আচ্ছা, আর অ্যাডাল্ট ওয়ার্মের জন্য, যেহেতু এই যে এটা একটা লার্জেস্ট ইন্টেস্টাইনাল নেমাটোড, তাহলে তার এরা বেঁচে থাকবে কিভাবে? ইন্টেস্টাইনাল আমাদের যে ফুড কন্টেন্ট যায় সেগুলি থেকে তো তারা খাবার, সেইগুলো খেয়েই তো তারা আলটিমেটলি বেঁচে থাকবে, তাই না? এবং আলটিমেটলি কি তারা হচ্ছে ওইখানকার যে আমাদের নিউট্রিশন গুলা তারা খেয়ে ফেলবে। দ্যাটস ওয়াই আমরা কিসে ভুগি, একটা পেশেন্ট কিসে ভুগবে? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। কি কি হতে পারে? যেমন প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, হ্যাঁ, টাইফয়েড লাইক ফিভার। ইনফ্যাক্ট এটা, এই পেশেন্ট কিন্তু যদি লার্জ বোলাস হয় তাহলে কিন্তু ইন্টেস্টাইন অবস্ট্রাকশন নিয়েও প্রেজেন্ট করে। এছাড়াও এইটা যদি বিলিয়ারি চ্যানেলে মাইগ্রেশন হয়ে যায় এবং সেখানে ডেড হয়ে যায়, এবং সেখান থেকে যদি আলটিমেটলি বিলিয়ারি চ্যানেল ব্লক হয়ে যায়, তখন কি হয়? অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা উশেরিয়া ব্যাংক্রফটি। উশেরিয়া ব্যাংক্রফটি কি? এটা হচ্ছে দুইটা জিনিস এখান থেকে জানতে হবে। একটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম, এটা পাই হচ্ছে আমরা লিম্ফেটিক ভেসেল অ্যান্ড লিম্ফ নোড অফ ম্যান অনলি। আচ্ছা, আর হচ্ছে মাইক্রোফাইলিরি, এই মাইক্রোফাইলিরিও পাওয়া যায়। এটা, এই মাইক্রোফাইলিরি যে মুভ করে, এটা উইথ দ্য ব্লাড স্ট্রিম, এগেইনস্ট দ্য ব্লাড স্ট্রিম, সবভাবেই এটা মুভ করতে পারে। ওকে, আচ্ছা, এরপর দেখেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওভো ভিভি প্যারাস বলে, মানে হচ্ছে এইটা নর্মালি ওভো প্যারাস হচ্ছে যেটা ওভাম থেকে, ওভাম আউট অফ দ্য বডি হ্যাচ করবে, দেন সেখান থেকে তাদের মানে একটা ফুল বা অ্যাডাল্ট ফর্ম তৈরি হবে। ভিভি প্যারাস হচ্ছে যারা অ্যাডাল্ট ফর্ম, মানে ওভাম না, যারা হচ্ছে একটা অ্যাডাল্ট ফর্মে হ্যাচ করবে। আর ওভো ভিভি প্যারাস হচ্ছে তাদের বডিতে ওভাম আসবে, সেখান থেকে অ্যাডাল্ট ফর্ম তৈরি হয়ে তারপরে তারা হ্যাচ করবে। দিস ইজ ওভোভিভিপ্যারাস। ওকে, আচ্ছা, তো এটার ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মসকুইটো। হ্যাঁ, তো এটা কি করে? এটা করে হচ্ছে ফাইলেরিয়াসিস। হ্যাঁ, আচ্ছা, এখন এই ফাইলেরিয়াসিসের সাথে এলিফ্যান্টিয়াসিসের কি সম্পর্ক, বা এলিফ্যান্টিয়াসিস কখন হয়? এটা কি আমরা কেউ বলতে পারবো? এনিওয়ান? এলিফ্যান্টিয়াসিস কখন বলি আমরা? লিম্ফ্যাটিক চ্যানেল অবস্ট্রাকশন করবে। এক্স্যাক্টলি, মানে এই যে মাইক্রোফাইলারি গুলা এরা যখন যাবে লিম্ফ্যাটিক চ্যানেলে, তখন সেখানে কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হয়ে সেখানে ফাইব্রোসিস হবে। এই ফাইব্রোসিস হয়ে লিম্ফ্যাটিক চ্যানেল অবস্ট্রাকশন হবে। দ্যাটস ওয়াই তার কি, তার লিম্ব সোলেন হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ এলিফ্যান্টিয়াসিস। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা পেশেন্ট এট নাইট রিভিল দ্য মাইক্রোফাইলিরি। ওকে, এতটুকু মনে রাখলে হবে, এর বেশি কিছু আমাদের এখানে জানার দরকার নাই। আচ্ছা, এবার চলে আসি কমন প্রোটোজোয়াল ইনফেকশন। তো প্রোটোজোয়াল ইনফেকশনের মধ্যে কমনলি কি আছে? সেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। ই হবে এটা, হ্যাঁ, আচ্ছা, তো এন্টামিবা হিস্টোলাইটিকা কজেস অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যান্ড লিভার অ্যাবসেস। হুম, আচ্ছা, তো এই যে আমাদের এখানে এটা এটা হচ্ছে কি, এখানে দেখেন মোড অফ ইনফেকশন, একটা হচ্ছে ইনজেকশন অফ ম্যাচিউর সিস্ট, এন্ড এটার রুটও কিন্তু ফিকো ওরাল রুট। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, পেশেন্ট আলটিমেটলি ডিসেন্ট্রি নিয়ে আসবে, পেরিটোনাইটিস বা তার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কমন সিমটম। হ্যাঁ, যদি লাং অ্যাবসেস থাকে তাহলে তার রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে আসি এই যে হেপাটিক অ্যামিবিয়াসিস, বা এই যে এখানে কমনলি যেটা ফর্মেশন হয়, যেখানে ফর্মেশন হয় সেটা হচ্ছে কি, লোকেটেড ইন দা পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস অফ দা রাইট লোব অফ লিভার। ওকে, কিভাবে হয়? এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এরা যে ইন্টেস্টাইনে প্যাথোলজি করে, এই ইন্টেস্টাইন থেকে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে এরা চলে আসবে লিভার। তখন লিভারে এসে তারা অ্যাকুমুলেট করবে এবং সেখান থেকে তারা অ্যাবসেস ফর্মেশন করবে।
ওকে। আচ্ছা, তো এইখানে যে পাসটা এটা কি এনকোভিসস লাইক পাস, হ্যাঁ। ওকে। আচ্ছা, তো এটা ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজোল বা ট্রিনিডাজোল, অর্নিডাজোল, এগুলি আমরা দিয়ে থাকি, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা চলে আসি জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস। তো ইন্টেস্টিনালিস তার মানে আলটিমেটলি ইন্টেস্টাইনেই থাকে, খুব স্বাভাবিক। তো ইন্টেস্টাইন বলতে এখানে আলটিমেটলি কোথায় দেখেন? ডিওডেনাম অ্যান্ড আপার পার্ট অফ জেজুন। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা চলে আসি, এটার ইনফেক্টিভ ফর্ম হচ্ছে সিস্ট। এই ছোট ছোট যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, এতটুকু ইনফরমেশন মনে রাখতেই হবে আপনাদের। ওকে। আচ্ছা, তো এটা কি করে? এটা হচ্ছে দেখেন ইনফ্লামেশন অফ দ্য ডিওডেনাল মিউকোসা লিডিং টু ম্যাল অ্যাবজর্পশন অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। এছাড়াও কি করতে পারে? ইমিউনোগ্লোবিন এ ডেফিসিয়েন্সি গ্রেটলি প্রিডিসপোজ টু সিম্পটোমেটিক ইনফেকশন। তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পেশেন্টের কি থাকবে? ওয়াটারি ডায়রিয়া থাকবে, ওয়াটারি ডায়রিয়া, হ্যাঁ, কোন ব্লাডি ডায়রিয়া থাকবে না, ওয়াটারি ডায়রিয়া থাকবে, ফাউল স্মেল। ওকে। আচ্ছা, এবং এখানে কোনো ফিভার থাকবে না। ক্লিয়ার? তো এরকম যদি বলে যে নন ব্লাডি ওয়াটারি ডায়রিয়া এন্ড দেয়ার ইজ নো ফিভার, তো এই ফিচার গুলো যখন বললো, এরপরে হচ্ছে তার ল্যাবরেটরি টেস্টে বললো যে ফাইন্ডিং কি হচ্ছে ট্রফোজয়েড অর সিস্ট পাওয়া গেছে, তখন আমরা কি ডায়াগনোসিস করব? জিয়ারডিয়াসিস। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা চলে আসি ম্যালেরিয়া। তো দেখেন, ম্যালেরিয়া ইজ দ্য মোস্ট কমন ইনফেকশাস ডিজিজ এন্ড লিডিং কজ অফ ডেথ। তো এবার এতটুকু আমাদের জানা দরকার নেই, আমাদের জানতে হবে একটা ম্যালেরিয়ার ক্যারেক্টারিস্টিক বা এই অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক। যেমন দেখেন, কমনলি কমনলি আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে সবচেয়ে বেশি টেনশন রাখে সেটা হচ্ছে ফ্যালসিফ্রাম ম্যালেরিয়া। আচ্ছা, তো এই ফ্যালসিফ্রাম ম্যালেরিয়া কমনলি পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে হিলি এরিয়াতে পাওয়া যায়। ওকে। আর ভিভ্যাক্স এটা পাওয়া যায় হচ্ছে আমাদের প্লেইন ল্যান্ড এরিয়া। দেখেন দুইটা, এবং প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এন্ড ওভালি এরা এরা কি করে? রেটিকুলোসাইট কে ইনভেট করে। আর ম্যালেরিয়া কি করবে? নর্মোব্লাস্ট অর ম্যাচিওর রেড সেল। দ্যাটস ওয়াই এই যে প্লাজমোডিয়াম ম্যালেরি বা ম্যালেরিয়াতে কিন্তু আমরা এনিমিয়া পেয়ে থাকি পেশেন্টের। ওকে। আচ্ছা, এরপরে দেখেন গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি পেশেন্টস আর ইমিউন টু ম্যালেরিয়া, মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। কারণ এখানে হচ্ছে এই যে দেখেন যে ম্যাচিউর যেই রেড ব্লাড সেল, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো তাদের কম থাকে এই জন্য। আচ্ছা, এরপর দেখেন এই যে রিল্যাপস বাই প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এন্ড ওভালি এন্ড রিক্রুডেশন বাই, মানে এটা হচ্ছে আবার যখন ম্যালেরিয়াটা হয় আর কি, সেটা একবার হওয়ার পরে আবার হয়। আচ্ছা, এবার দেখেন এই ম্যালেরিয়া আলটিমেটলি পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে? ফিভার নিয়ে, হ্যাঁ, হাই গ্রেড ফিভার বা চিল, এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। তার সাথে সাথে তার হেডেক থাকবে, মায়ালজিয়া, আর্থালজিয়া, এই সবগুলা জিনিসই থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই যে splenomegaly is seen in most patients and hepatomegaly occurs in roughly 1/3. Anemia is prominent. ওকে। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি ল্যাবরেটরি ডায়াগনোসিস। তো ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কি করি? এটা হচ্ছে থিক অ্যান্ড থিন ফিল্ম করে, জিমসা স্টেন স্মিয়ার নেই আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এর মধ্যে এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এই ফ্যালসিপারাম দেখেন, এই যে ম্যালেরিয়া কজড বাই ফ্যালসিপারাম ইজ মোর সিভিয়ার দেন দ্যাট কজড বাই প্লাজমোডিয়াম। ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে এটা কেন, কারণ কি? এই যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটা নিয়ে এইটার যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায় তখন সেটা কি করে দেখেন? লাইফ থ্রেটেনিং হেমোরেজ, নেক্রোসিস, পার্টিকুলারলি ইন দ্য ব্রেন, যেটাকে আমরা বলি সেরেব্রাল ম্যালেরিয়া। ওকে। এবং এই যে তার যেহেতু ওয়াইড স্প্রেড তার যে হেমোরেজ হচ্ছে, এবং আলটিমেটলি সেজন্য হিমোগ্লোবিন কি, মানে প্লাজমাতে চলে আসতেছে, দ্যাটস ওয়াই তখন কি সেটা কিডনিতে যখন পাস করে হিমোগ্লোবিনুরিয়া হয়। এটাকে বলা হয় ব্ল্যাক ওয়াটার ফিভার, কারণ হিমোগ্লোবিন যখন বের হয় ইউরিনের সাথে সেটা ডার্ক কালার হয়, এই জন্য এটাকে কি বলা হয়? ব্ল্যাক ওয়াটার ফিভার। ওকে। কমপ্লিকেশন কি কি হতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। দেখেন, একটা হচ্ছে হাইপার পাইরেক্সিয়া, কোমা, প্যারালাইসিস হতে পারে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, সেখান থেকে মেটাবলিক অ্যাসিডোসিস, শক,
এগুলো সবই আলটিমেটলি হতে পারে, এবং আলটিমেটলি সেখান থেকে পেশেন্টের মাল্টি অর্গান ফেলিওর হয়ে ডেথও হইতে পারে। ওকে, আচ্ছা, এখানে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, এখানে কোনটা কতটুকু ডোজ বা কি কিছু নাম কিছু জানা দরকার নেই, শুধু নেম আমরা পড়বো হচ্ছে কি নেম, যেমন মেফ্লোকুইন, হ্যাঁ, ক্লোরোকুইন, এগুলো না হচ্ছে নাম আমরা পড়বো। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা লিশম্যানিয়া ডনোভানি। কি ডিজিজ করে লিশম্যানিয়া ডনোভানি? কালাজি। কালাজ্বর করে, তাই না? আচ্ছা, তো দেখেন এই লিশমিনিয়া ডনোভান এটা করে হচ্ছে কালাজ্বর, এটা হচ্ছে কি পিকেডিএল, তাই না? আচ্ছা, এখন এই যে দেখেন এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে লিশমিনিয়া ডনোভানি, তারপর লিশমিনিয়ার মধ্যে আছে লিশমিনিয়া ট্রপিকা মেজর, তো আমরা লিশমিনিয়া ডনোভানিটাই পড়বো, এটা কিন্তু 3 স্টার দেওয়া, তার মানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইটার ভেক্টর কি? ভেক্টর হচ্ছে স্যান্ড ফ্লাই, এবং এটা কি এটা হচ্ছে প্রোমাস্টিগট ফর্ম থাকে এন্ড অ্যামাস্টিগট ফর্ম থাকে, তার লাইফ সাইকেলের দুইটা স্টেজ, একটা প্রোমাস্টিগট ফর্ম, একটা অ্যামাস্টিগট ফর্ম। তো এই প্রোমাস্টিগট ফর্মটা এটা থাকে হচ্ছে স্যান্ড ফ্লাই এর মধ্যে। ওকে, আচ্ছা, তো যখন এই স্যান্ড ফ্লাই একটা হিউম্যানকে বাইট করবে তখন কি হবে, এই প্রোমাস্টিগটটা চলে যাবে হিউম্যান বডিতে, সেখান থেকে হয়ে যাবে কি অ্যামাস্টিগট ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, কালাজারও আমরা কি পাই, অ্যানিমিয়া পাই, হেপাটোস্প্লেনোমেগালি পাই এন্ড লিম্ফ্যাডেনোপ্যাথি পাই। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে কালাজ্বর এটা যখন এই কালাজ্বর এটা এটা যখন স্কিন ম্যানিফেস্টেশন করবে তখন সেটাকে আমরা কি বলি, পিকেডিএল। হ্যাঁ, পোস্ট কালাজ্বর স্কিন ডিজিজ কন্ডিশন, পিকেডিএল। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে মানে এই যে কালাজ্বর, তাহলে এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব? এটা হচ্ছে দেখেন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করি আমরা অ্যামাস্টিগট ফর্ম পাবো, এখানে একটা কালচার মিডিয়া করি NNN। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো এখানে দেখেন এই যে মানে এইখানে আমরা কালচারে কি পাবো, প্রোমাস্টিগট ফর্ম পাবো। এছাড়া আমরা আর কি কি করতে পারি, বায়োপসি থেকে, লিম্ফ মানে লিম্ফ নোড, স্টার্নাল আর স্প্লেনিক পাংচার বোন ম্যারো থেকে আমরা করতে পারি। এইটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর সিঙ্গেল বেস্ট টেস্ট কি, সেটা হচ্ছে RK39 টেস্ট। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন এটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথড। এখন এই যে প্রোমাস্টিগট ফর্ম আমরা কোথায় পাই, ওই যে স্যান্ড ফ্লাইতে পাবো, কালচার মিডিয়াতে পাবো, অ্যামাস্টিগট ফর্ম ফর্ম পাবো হচ্ছে হিউম্যান বডি এন্ড বাফি কোট আর কি, যাই হোক ওই কালচার মিডিয়াতে। ওকে, যাই হোক, তো এগুলোর বিষয়ে এখানে আমাদের দরকার নেই, আমাদের জানতে হবে যে এটা ট্রিটমেন্ট আমরা কোন কোন ড্রাগ ব্যবহার করি, যেমন অ্যামফোটেরিসিন বি এন্ড মিল্টেফোসিন, এতটুকু নাম মনে রাখলেই চলবে। ওকে, এখন কেন কালাজ্বরে অ্যানিমিয়া হয়, এইটা খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট এটা। দেখেন কেন, বোন ম্যারো হাইপোপ্লাসিয়া, হেমোলাইসিস অফ RBC। ওকে, আচ্ছা, আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ PKDL এটাতে আমরা কি পাবো, যে পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস, যেটা সেটা হচ্ছে ডিপিগমেন্টেড ম্যাকিউল অন ট্রাঙ্ক এক্সট্রিমিটিস, আর হচ্ছে ইরাইথোমেটাস প্যাচেস পাবো নোজ, চিকস এন্ড চিন। ওকে, আচ্ছা, ওকে, তো এই যে এতক্ষণ আমরা যা বললাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এনিওয়ান? কারো যদি কোশ্চেন থাকে আপনারা প্লিজ কোশ্চেন করবেন। আচ্ছা, পিকেডিএলটা আবার একটু বলেন। হুম, আচ্ছা, বলছি, দেখেন মানে PKDL হচ্ছে পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস। হ্যাঁ, মানে এটার যে স্কিন ম্যানিফেস্টেশন, এই স্কিন ম্যানিফেস্টেশন হিসেবে আমরা PKDL পাই। এই যে কালাজ্বর, পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস, এখানে হচ্ছে কি ডিপিগমেন্টেড ম্যাকিউল পাই আমরা, এবং ইরাইথোমেটাস প্যাচেস পাই। ওকে, আচ্ছা, তো এখানে একটা মানে
পেশেন্টের হচ্ছে একটা স্কিন কালারটা একটু ডার্ক হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কালাজ্বর। তো এখান থেকে হচ্ছে পিকেডিএল বা কালাজ্বর আমরা যেটাই বলি না কেন, তো আলটিমেটলি আমাদের হচ্ছে মানে এই ফিচারটাই আমরা পেয়ে থাকি, পিকেডিএল। তো এখানে হচ্ছে এই যে এই ফিচার গুলো কি কি পাই, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কোভিড-19। আচ্ছা, তো কোভিড-19 সম্বন্ধে আমরা তো মোরলেস সবাই জানি, এটা নিয়ে আমরা পড়াশোনাও করেছি কোভিড-19। তো এখানে যেটা সেটা হচ্ছে যে দেখেন, এই কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের একটু ইন ডিটেলস জানতে হবে, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, তো এটা হচ্ছে কি করোনা ভাইরাস, তাই না? সো হোয়াট ইজ করোনা ভাইরাস? তো যে কোনো ভাইরাস যখন ডেসক্রাইব করবেন, অবশ্যই কি তার জিনোম কন্ডিশনটা আগে বলতে হবে, এটা কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, এবং সেটার ডেসক্রিপশন, হ্যাঁ। যেমন এটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড না ডাবল স্ট্যান্ডার্ড, সেগমেন্টেড, নন সেগমেন্টেড, পজিটিভ সেন্স, নেগেটিভ সেন্স, এগুলা, ওকে। আচ্ছা, তো এর মধ্যে এটা হচ্ছে কি এনভেলপড অ্যান্ড আরএনএ ভাইরাস, ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে দেখেন, এই যে কোভিড বা করোনা ভাইরাস যেটাকে আমরা বলি হচ্ছে সার্স-কোভ-2। আচ্ছা, এটা আমরা কোথায় পাই? এটা হচ্ছে ফার্স্ট পাওয়া যায় কোথায়? উহান, চায়নার উহানে আমরা পেয়ে থাকি, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, এখন কোভিড-19 আর সার্স-কোভ-2 জিনিসটা কি? আচ্ছা, সার্স-কোভ-2 এটা হচ্ছে কি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম কোভিড-2, এটা হচ্ছে ভাইরাস, ওকে। আচ্ছা, আর কোভিড-19 হচ্ছে কি এই ডিজিজ, মানে করোনা ভাইরাস ডিজিজ, 2019 সালে এটা আমরা শুরু হয়, দ্যাটস ওয়াই সেটাকে তখন কি হয়, এটাকে বলা হয় কোভিড-19, ক্লিয়ার? তো এখান থেকে যেমন দেখেন, ইনিশিয়ালি রিপোর্টেড ডব্লিউএইচও কবে এটা ইয়ে করে, 31 ডিসেম্বর 2019, ক্লিয়ার? এবং এটাকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হচ্ছে কবে ঘোষণা করে, জানুয়ারি 30, 2020, ওকে। আচ্ছা, আর গ্লোবাল প্যান্ডেমিক হিসেবে মার্চ 11 মার্চ 2020, ওকে। আচ্ছা, এখন এটা কিভাবে ট্রান্সমিট হয়? রেসপিরেটরি ড্রপলেট, থ্রো রেসপিরেটরি ড্রপলেট। এখন কত ফিটের মধ্যে? যদি 6 ফিটের মধ্যে কেউ থাকে, মানে ইনফেক্টেড পার্সনের 6 ফিটের মধ্যে কেউ থাকলে তার মাধ্যমে রেসপিরেটরি ড্রপলের মাধ্যমে এটা ছড়াতে পারে, ওকে। আচ্ছা, তো এছাড়া দেখেন যে ড্রপলেট এয়ারবর্ন, ফোমাইট, ফিকোরাল, ব্লাডবর্ন, এখানে হচ্ছে বলেছে। তো যাই হোক, মেইনলি হচ্ছে এটা রেসপিরেটরি ড্রপলেট, ক্লিয়ার? এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, রেসপিরেটরি ড্রপলেট। আচ্ছা, এবার চলে আসি আমরা কি করে এই প্যাথোলজিটা কি। এটা হচ্ছে দেখেন, আমরা কোভিডে আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু কি রেসপিরেটরি ডিজিজ নিয়ে, রেসপিরেটরি কমপ্লিকেশন নিয়েই আলটিমেটলি কি পেশেন্ট গুলা খারাপ হয়েছে, তাই না? আচ্ছা, এখন তার মানে লাংসে এটা একটা প্যাথোলজি প্রবলেম করে, সেটা কি করে দেখেন, এই যে এখানে হচ্ছে এটা যেটা করে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যে রিসিপ্টর থাকে লাংসে, দেখেন। আচ্ছা, তো এটা হচ্ছে অন টাইপ টু অ্যালভিওলার সেল, তারা হচ্ছে এটার সাথে বাইন্ড করে। কোন কোন জিনিসটা বাইন্ড করে? এই দেখেন, তাদের এখানে কিছু স্পাইক প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই যে দেখেন স্পাইক প্রোটিন, এই রেড কালারের এই স্পাইক প্রোটিন গুলা হচ্ছে বাইন্ড করবে, ওকে। আচ্ছা, এরপর এটা কি করে? থেলিয়ালাইটিস করে। তার মানে এন্ডোথেলিয়ামে যদি ইনফ্লামেশন হয়, তো আলটিমেটলি কি হবে? রেসপিরেটরি যে মেমব্রেন, মানে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সারফেস, তারপর হচ্ছে অ্যালভিওলার সারফেস, এই সবগুলো মানে কি রেসপিরেটরি মেমব্রেন তৈরি করে না? তাহলে সেই রেসপিরেটরি মেমব্রেন কিন্তু ডিসরাপ্ট হবে, তাই না? আচ্ছা, এবং যেহেতু এইটা বডিতে ওয়াইড স্প্রেড একটা ইনফেকশন করবে, বা লাংসের এখানে যখন ইনফেকশন করে, তখন কি হয়, যে কোনো ইনফেকশন করলে কি হয়, সাইটোকাইন রিলিজ হয়। বাট কোভিড এর ক্ষেত্রে এটা যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায়, তখন কি বলি আমরা, সাইটোকাইন স্টর্ম হয় বডিতে, তাই না? মানে ইন্টারলিউকিন 1, 6, টিএনএফ আলফা, এই জিনিসগুলো এত পরিমাণ রিলিজ হয়, এই সাইটোকাইন স্টর্মের ফলেই পেশেন্টের কি সার্স ডেভেলপ করে, সেখান থেকে আলটিমেটলি পেশেন্ট মাল্টি অর্গান ফেইলিওরে পেশেন্ট কিন্তু মারা যায়, ওকে। আচ্ছা, তো ক্লিনিক্যাল ফিচার যে আমরা বললাম, ফিভার, কফ, ছোট এগুলো আমরা পেয়ে থাকি, এগুলো তো কিছু দরকার নাই। তো এটার মানে ক্লিনিক্যাল সিনড্রোমটা কি, মানে কি নিয়ে বা আমরা ডায়াগনোসিস হিসেবে আমরা কি কি করেছি। আচ্ছা, যদি মাইল্ড ইলনেস হইতে পারে, ইনফ্লুয়েঞ্জা লাইক, মানে একটু হালকা জ্বর কাশি এরকম,
এছাড়া নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আলটিমেটলি ওর্স্ট কেসে কি সেপসিস অ্যান্ড সেপটিক শক। ওকে, আচ্ছা। তো ল্যাব ফাইন্ডিংস আমরা কি পাবো? লিম্ফোপেনিয়া, ইনক্রিজ সিআরপি, অ্যাকিউট ফেজ রেসপন্স হিসেবে পাবো। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এছাড়া আমরা আর কি সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে ডি ডাইমার অনেক বেশি পাবো, ফেরিটিন অনেক বেশি পাবো, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ বেশি পাবো, এগুলো আমরা বেশি বেশি পাবো। ওকে, আচ্ছা, এই যে চেস্ট এক্সরে ফাইন্ডিং, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখেন বাইল্যাট্রাল প্যাচি ইনফিল্ট্রেট পাবো, সিটি স্ক্যানে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাবো। এই যে দেখেন, এই যে এখানে দেখেন গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, তাই না? দেখছেন গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, এই যে দেখেন। আচ্ছা, তো এটার জন্য আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি? আরটিপিসিআর। সেই একটা একটা করে ইনফরমেশন জানলেই হবে। কমপ্লিকেশন তো আলটিমেটলি আমরা বললাম যা যা হয় এগুলোই পড়তে হবে। ট্রিটমেন্ট মানে অ্যাট ফার্স্ট পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হলে তাকে অক্সিজেন দিতে হবে, হ্যাঁ। তার হাইপার কোয়াগুলেট প্রিভেন্ট করার জন্য তাকে লো মলিকুলার হেপারিন দিতে হবে, হ্যাঁ, স্টেরয়েড। তারপর হচ্ছে আর রেমডিসিভির দেই, তাই না? মডারেট টু সিভিয়ার কেসে আমরা রেমডিসিভির দিয়ে থাকি। আচ্ছা, আরেকটা কি? এটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। তো ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল হিসেবে আমরা সবার ফার্স্টে আমরা কোন জিনিসটা এনকারেজ করেছি কোভিড টাইমে? বলেন তো। কোভিড টাইমে আমরা কোন জিনিসটার ব্যাপারে সবাইকে এনকারেজ করেছি ফর প্রিভেনশন? হ্যান্ড ওয়াশ। হ্যান্ড হ্যান্ড ওয়াশিং। ওয়াশিং, তাই না? হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস। ওকে, আচ্ছা। তো এছাড়া তো সোশ্যাল আইসোলেশন বা ডিস্টেন্সে থাকা, এই জিনিসগুলো আমরা মেনটেন করেছি, তাই না? আচ্ছা, এই যে দেখেন এর আগে বিভিন্ন পরীক্ষায় এই যে দেখেন কোভিড থেকে অনেক কোশ্চেন আসছে। হোয়াট টাইপ অফ ভাইরাস, হ্যাঁ, হোয়েন কোভিড ডিক্লেয়ার অ্যাজ এ প্যান্ডেমিক, ফার্স্ট ইমার্জ, ট্রান্সমিশন কিভাবে হয়, হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড, এই সবগুলো জিনিস হচ্ছে এখানে আছে। এগুলো পড়লে আপনারা পারবেন, তো এগুলো নিয়ে এত ডিটেল ডিসকাশন আর কিছু নাই। আচ্ছা, তো এখন আমরা চলে আসি রেডিয়েশন, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, ইমিউনোলজি, শক অ্যান্ড ডায়রিয়া। এখান থেকে প্রত্যেকটা টপিক একটা একটা করে আপনাদেরকে পড়াবো। তো এর মধ্যে রেডিয়েশন হ্যাজার্ড এন্ড প্রিভেনশন, এই জিনিসটা একটু আমাদের জানতে হবে। তো আমরা যে রেডিয়েশন যা দেই, এই রেডিয়েশনটাকে একটা হচ্ছে আয়োনাইজিং, আরেকটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনটা কি? মানে এই যে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল বা গামা রে, এগুলো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন হিসেবে যায়, হ্যাঁ। আর নন আয়োনাইজিং কি? যেমন ধরেন ডিরেক্টলি লাইট সোর্স থেকে যেটা আসে, লাইক যেটা ভিজিবল লাইট, সেটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। ওকে, আচ্ছা। তো এবার আমরা চলে আসি, দেখেন এর মধ্যে সেন্সিটিভ অর্গান, এটা খুব ইম্পর্টেন্ট যে রেডিয়েশন এক্সপোজার হলে আমাদের বডির কোন কোন অর্গান এফেক্টেড হয়। এর মধ্যে বোন ম্যারো, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মিউকোসা, গোনাড অ্যান্ড স্কিন। ওকে, এই জন্য এইসব জায়গার আশেপাশে রেডিয়েশন দেওয়ার ক্ষেত্রে আমরা খুব বেশি কশাস থাকি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন সিস্টেমেটিক ইফেক্ট, অ্যাকিউট ইফেক্ট হতে পারে, ডিলেড ইফেক্ট হতে পারে। এগুলো আমাদের এত ইন ডিটেলস জানা, আমাদের জানতে হবে ডিলেড ইফেক্ট। আলটিমেটলি লং স্ট্যান্ডিং রেডিয়েশন এক্সপোজার হলে কি হতে পারে? ইনফার্টিলিটি, টেরাটোজেনেসিস, ক্যাটারেক্ট, নিওপ্লাসিয়া, পালমোনারি ফাইব্রোসিস। ওকে, আচ্ছা। তো এবার আমরা চলে আসি, দেখেন স্টেরিলাইজেশন, হ্যাঁ। আচ্ছা, তো স্টেরিলাইজেশনের কি? স্টেরিলাইজেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যেটা মনে রাখতে হয়, মানে অল ফর্ম অফ মাইক্রোবিয়াল লাইফ ইনক্লুডিং স্পোর। স্পোর যদি কোনো মেথডে ডেড না হয় তাইলে সেটা পিওরলি স্টেরিলাইজেশনের মেথড হবে না। ওকে, সেটা কি হবে? ডিসইনফেকশন, হ্যাঁ। তো দেখেন ডিসইনফেক্টেন্ট আর অ্যান্টিসেপটিক্স, ডিসইনফেক্টেন্ট এন্ড অ্যান্টিসেপটিক্স এদের কোনোটাই কিন্তু কি 100% স্টেরিলাইজেশন করতে পারবে, স্টেরিলাইজেশন বা স্পোর কিল করতে পারে না। ওকে, এই জন্য এদেরকে আমরা আলাদা এন্টিটিতে বা আলাদা ডেফিনেশনে আমরা ডিফাইন করছি এদেরকে, হ্যাঁ। এই যে দেখেন, intended to kill or remove pathogenic microorganism with the exception of bacterial spore.
আর এটা হচ্ছে কি দেখেন, ইউজ ইন সারফেস অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, মানে এই 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 কেমিক্যালটা যখন আমরা হচ্ছে ইনএনিমেট অবজেক্টের উপরে দিব বা যাদেরকে দেই তাদেরকে আমরা বলি ডিসইনফেক্টেন্ট, বা প্রসেসটাকে বলি ডিসইনফেকশন। আর যখন লিভিং বডিতে দিব তখন আমরা সেটাকে বলি হচ্ছে অ্যান্টিসেপসিস। ওকে, এবার চলে আসি সুইটেবল মেথড ফর স্টেরিলাইজেশন, ইনফিনিটি স্টার এটা, হ্যাঁ। ওকে, এটা না পড়ে কেউ পরীক্ষার হলে যাবেন না, হ্যাঁ। দেখেন, যেমন কালচার মিডিয়া আমরা অটোক্লেভ করি, তারপর হচ্ছে এগ সেরাম যদি থাকে অনেক সময় টিন্ডালাইজেশন করতে পারি, সুগার থাকলে স্টিমিং, গ্লাস ওয়ার পাউডার এগুলো হট এয়ার ওভেন, আইভি ফ্লুইড ফিল্ট্রেশন, ক্যাথেটার এটা হচ্ছে আমরা, বা সুচার ম্যাটেরিয়াল ইও আর গামা রেডিয়েশন দিয়ে করে, সার্জিক্যাল গজ অটোক্লেভ, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট অটোক্লেভ, শার্প ইনস্ট্রুমেন্ট 5% ক্রিসল, and all glass syringe, glassware, Vaseline powder, hot air oven. Okay, ইও বলতে কি ইথিলিন অক্সাইড? exactly, ethylene oxide, ethylene oxide. আচ্ছা, হ্যাঁ, এবার আমরা চলে আসি, দেখেন এই এক্স রে ক্ষেত্রে কি, এক্স রে হচ্ছে ভেজিটেটিভ ব্যাকটেরিয়াকে কিল করতে পারে বাট স্পোরকে পারে না। ওকে, আচ্ছা, এবার দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে টেকনিক্স অফ স্টেরিলাইজেশন, অলরেডি তো আমরা বললাম কোনটা কোন মেথডে আমরা কিভাবে কিভাবে করতে পারি সেগুলি বলা আছে অলরেডি। আচ্ছা, মিল্ক করি হচ্ছে আমরা পাস্তুরাইজেশন প্রসেসে করি হচ্ছে মিল্ক। ওকে, ওকে, তো এবার আমরা চলে আসি ইমিউনোলজি, খুব ইম্পর্টেন্ট ইমিউনোলজি, তাই না? তো ইমিউনোলজি থেকে আমরা প্রথমে পড়বো হচ্ছে ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, হোয়াট ইজ ইনেট ইমিউনিটি বলেন তো, হোয়াট ইজ ইনেট ইমিউনিটি? বর্ণ আমরা যেটা করি। ইনবর্ন আমরা যেটা পেয়ে থাকি, দিস ইজ ইনেট ইমিউনিটি, তাই না? আচ্ছা, এরপরে এরপরে দেখেন, এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের মানে ইনেট আর অ্যাকোয়ার্ড, মানে যেটা হচ্ছে আমাদের কোনো ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল কোনো ইনফেকশনের ফলে আর যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে কি আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাই না? তো ইনেট ইমিউনিটির মধ্যে কারা কারা, যেমন ধরেন আমাদের স্কিনের লেয়ার বা কেরাটিন লেয়ার অফ স্কিন, ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন, এদের মধ্যে কি, এদের মধ্যে হচ্ছে মাইক্রো অর্গানিজম যারা, তারা সহজে পেনিট্রেট করতে পারে না, একদমই পারে না যে তা না, অবশ্যই পারে, বাট এই জন্য ইনেট ইমিউনিটি দিবে এরা, হ্যাঁ। আচ্ছা, হিউমারাল যেমন নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা, সেলুলারের ক্ষেত্রে ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, ন্যাচারাল কিলার সেল। আচ্ছা, এই অ্যাকোয়ার্ড এন্ড স্পেসিফিক, কেন স্পেসিফিক কথাটা আমরা কেন বললাম, কারণ একটা স্পেসিফিক এজেন্ট যখন ঢুকবে তার এগেইনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন এই যে হোয়ার অ্যান্টিজেন্স আর এক্সপোজ টু দা বডি, তো এর মধ্যে একটা আছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো ন্যাচারালটা কি, ন্যাচারালটা হচ্ছে ধরেন কোন একটা ইনফেকশন হলো বডিতে, তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি বা ইমিউনিটি ফর্মেশন হয়েছে, দিস ইজ ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কি, যদি কোনো ভ্যাকসিন দেয় তাহলে কি তাকে প্রিফর্মড বা কোন ইনফেকশন লাগবে না, প্রিফর্মড জিনিস আমরা দিচ্ছি যার ফলে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি প্যাসিভ। প্যাসিভটা কি, প্যাসিভ হচ্ছে যেখানে অ্যান্টিজেন বডিতে এক্সপোজ হবে না, যেমন ভ্যাকসিনের মধ্যে তো আমরা অ্যান্টিজেন এক্সপোজ করাই বডিতে না, বাট এখানে কোনো অ্যান্টিজেন এক্সপোজ হবে না, মানে ফর্মড অ্যান্টিবডি থাকবে। এখন দেখেন এটা ন্যাচারাল কি, যেমন মাদার টু ফিটাস যে ইমিউনোগ্লোবিন ট্রান্সফার হয় সেটা। আচ্ছা, অথবা যেমন থ্রো ব্রেস্ট মিল্ক এভাবে যাইতে পারে। আরেকটা হচ্ছে কি আর্টিফিশিয়াল, যেমন অ্যান্টিসেরাম, অ্যান্টিটক্সিন, মানে ইমিউনোগ্লোবুলিন যেটা, যেমন টিটেনাস ইমিউনোগ্লোবিন এগুলা। ওকে, আচ্ছা, সেলস অফ ইনেট ইমিউনিটি এগুলো একটু পড়বেন, কি আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ। সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ। আচ্ছা, ইম্পর্টেন্ট ফিচার দেখেন, এটা হচ্ছে কি, একটা হচ্ছে ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে, যে অলরেডি তো আমরা এগুলো পড়ছি তাই না, কোনটা কোনটা আছে, তো এই বক্সটা একটু পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তো অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি,
তাই না? এটা হচ্ছে কি অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ হোস্ট, মানে একটা ক্লিনিক্যাল বা একটা ক্লিনিক্যাল ইনফেকশন বা কোনো একটা সাবস্টেন্স এক্সপোজার হইলো বডিতে, তার এগেইনস্টে ইমিউনিটি তৈরি হইলো, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে যে ফর্ম কোনো কিছু যখন আমরা দিলাম তখন সেটা। আচ্ছা, এটা হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল। ইমিউনো কম্পিটেন্ট সেল হচ্ছে যারা হচ্ছে ইমিউনোলজিক্যাল রিয়াকশন করবে তারা। হ্যাঁ, ইমিউনো কম্পিটেন্ট সেল কারা? ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, মাস্ট সেল, ইওসিনোফিল, বেজোফিল। হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা কারা, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা কারা? হ্যাঁ, দেখেন একটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট এন্ড ডেনড্রাইটিক সেল। ওকে, আচ্ছা, তো ইমিউনোলজি বোঝার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে বি লিম্ফোসাইট হচ্ছে কি কি আছে। একটা হচ্ছে মানে লিম্ফোসাইট কি কি আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। তো এই টি লিম্ফোসাইটের মধ্যে একটা হচ্ছে হেল্পার টি সেল বা CD4 পজিটিভ টি সেল, আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল যেটা হচ্ছে CD8 পজিটিভ টি সেল। ওকে, আচ্ছা, তো এই যে টি লিম্ফোসাইট, টি ফর থাইমাস, তো এখানে কি হয়, এই টি লিম্ফোসাইট গুলো এরা আসে হচ্ছে বোন ম্যারো থেকে, বাট এরা ম্যাচিউর হয় থাইমাসে, এই জন্য টি ফর থাইমাস। ক্লিয়ার? আচ্ছা, এরা কি করবে, এরা হচ্ছে এই টি লিম্ফোসাইট একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা বি সেলকে অ্যাক্টিভ করবে। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে টি সেলের ভাইরাস ইনফেক্টেড টিউমার সেল অ্যান্ড অ্যালোগ্রাফটেড যে সেল তাদেরকে কিল করবে। আচ্ছা, বি লিম্ফোসাইট কি করবে? বি লিম্ফোসাইট হচ্ছে তাদের অরিজিন এন্ড ম্যাচুরেশন দুইটাই বোন ম্যারোতে, বি ফর বোন ম্যারো, এভাবে মনে রাখবেন। আর এরা কি করে, এরা হচ্ছে বি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হয়ে প্লাজমা সেল ফরমেশন হয়, সেখান থেকে তৈরি হয় হচ্ছে অ্যান্টিবডি। তাহলে কি বি লিম্ফোসাইট, সেখান থেকে প্লাজমা সেল, সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, এই যে ফাংশন অফ বি সেল। আচ্ছা, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স কি জিনিস দেখেন। প্রাইমারি ইমিউন রেসপন্স বলতে আমরা বুঝি যখন কোন একটা সাবস্টেন্স ফার্স্ট টাইম বডিতে ঢুকলো, তার এগেইনস্টে যেই ইমিউনিটিটা তৈরি হবে বা ইমিউন রেসপন্সটা তৈরি হবে, দিস ইজ প্রাইমারি ইমিউন রেসপন্স। আর সেকেন্ডারি হচ্ছে ওই সেম জিনিসটাই যদি আবার বডিতে ঢোকে সেকেন্ড টাইম, তখন যে ইমিউন রেসপন্সটা হবে দ্যাট ইজ সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো দেখেন, তো ফার্স্ট টাইম ইমিউন রেসপন্সের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের খুব বেশি অ্যামাউন্ট দরকার নাই। আমাদের এখানে অল্প পরিমাণ হইলে মানে মানে ফার্স্ট টাইম হলে একটু বেশি পরিমাণ লাগে, সেকেন্ডারি অল্পতেই ম্যাসিভ রিয়াকশন হবে। ওকে, এই দেখেন রেট অফ অ্যান্টিবডি প্রোডাকশন স্লো, এটা হাই। তারপর দেখেন পিক অ্যান্টিবডি টাইটার, এটা লো, এটা হাই। ওকে, আচ্ছা, মেমোরি সেল, এই দেখেন মেমোরি সেল সেকেন্ডারি ইমিউন রেসপন্সে মেমোরি সেল তৈরি হয়। যেহেতু তাদের মেমোরি সেল তৈরি হয়, এই জন্য সেকেন্ড টাইম বা সাবসিকুয়েন্ট এক্সপোজারে মিনিমাম এক্সপোজার হইলেই তাদের ইমিউন রেসপন্স ম্যাক্সিমাম হয়ে যায়। তো ইমিউনোগ্লোবিলিন প্রিডোমিনেন্টলি প্রাইমারিটা দিবে ইমিউনোগ্লোবিলিন এম, সেকেন্ডারিতে দিবে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। আচ্ছা, এবার দেখেন তো অ্যান্টিবডি অ্যান্ড ইমিউনোগ্লোবিলিন, মানে অ্যান্টিবডি হচ্ছে একটা ইমিউনোগ্লোবুলিন যারা অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে। ক্লিয়ার? তাদেরকেই আমরা অ্যান্টিবডি বলবো। ওকে, এই দেখেন অল অ্যান্টিবডিজ আর ইমিউনোগ্লোবুলিন বাট অল ইমিউনোগ্লোবুলিনস আর নট অ্যান্টিবডি, কারণ সকল ইমিউনোগ্লোবুলিন
অ্যান্টিজেনের এগেনস্টে রেসপন্স করবে না, তার মানে অ্যান্টিবডি হবে না তার। ক্লিয়ার? তো কি কি আছে? গ্যামেট, দেন ইমিউনোগ্লোবিন জি, এ, এম, ডি, ই বা এম ই ডি, যেভাবে আপনারা মনে রাখেন। তো কমনলি হচ্ছে 80% থাকে ইমিউনোগ্লোবিন জি, আর 13% থাকে ইমিউনোগ্লোবিন এম, এন্ড এর পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখলে হবে সবচেয়ে বেশি কোনটা। ওকে, আচ্ছা। এবার হচ্ছে ইমিউনোগ্লোবিন জি এর ফাংশন, এটা হচ্ছে ইমিউনিটি টু দ্য ফিটাস বাই ক্রসিং প্লাসেন্টা। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এছাড়া অপসোনাইজেশন করে, ফ্যাগোসাইটোসিস করে, এগুলো তো টি লিম্ফোসাইট করবেই। হ্যাঁ, টক্সিন নিউট্রালাইজ করে, ইমোবিলাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া, এগুলো করে থাকবে। হ্যাঁ, ইমিউনোগ্লোবিন এ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বা কমনলি যেটা, সেটা হচ্ছে মিউকোসাল ডিফেন্স, লাইক immunoglobulin of the milk, saliva, and respiratory, intestinal, genital tract, thus give mucosal defense against bacteria. এত কিছু এখানে দরকার নাই। এবার চলে আসি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট হচ্ছে আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে পড়াইছি না, প্যাথোলজি ক্লাসে কমপ্লিমেন্ট পড়াইছি না? বলেন তো, কমপ্লিমেন্টের পাথওয়ে গুলো আমরা বলছিলাম? এর আগের কোন ক্লাসে বলা হয়েছিল কমপ্লিমেন্টের পাথওয়ে? কেউ একটু রেসপন্স করবেন প্লিজ। না ভাই, ডিটেলস বলা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার বলছি, দেখেন। আচ্ছা, কমপ্লিমেন্ট এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন। বেসিক্যালি এটা একটা প্লাজমা প্রোটিন, যেটা কিনা প্লাজমাতে ইনঅ্যাক্টিভেট কন্ডিশনে থাকে। ক্লিয়ার? তো এই প্লাজমা প্রোটিন 20 ইন নাম্বার প্লাজমা প্রোটিন কোত্থেকে আসে? মেইনলি লিভার সেল থেকে আসে, ম্যাক্রোফেজ থেকেও আসতে পারে। এখন এই যে 20টা প্লাজমা প্রোটিন, এর মধ্যে দেখেন নাম্বারিং করি আমরা C1 to C9, তাহলে 9টা নাম্বারিং, কিন্তু বাকিগুলা কিভাবে? আচ্ছা, বাকিগুলাকে আমরা হচ্ছে ওই যে এ বি সি এইভাবে আমরা তাদেরকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করি। এখন এই যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হবে, মানে কমপ্লিমেন্টের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট করা, মানে কমপ্লিমেন্টারি হিসেবে থাকা। কিরকম থাকা? যেমন ধরেন একটা মাইক্রো অর্গানিজমকে বডি চিনতে পারছে না, তখন এই কমপ্লিমেন্ট হচ্ছে সেই মাইক্রো অর্গানিজমটাকে চিনতে সাহায্য করবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা এরপর কি যে ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে এন্ড লেকটিন পাথওয়ে। এখন এই যে এদের থেকে ইমিউন রেসপন্স পাইতে হইলে অবশ্যই এদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ কি কি পাথওয়েতে হয়? একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে, লেকটিন পাথওয়ে। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন করে, মানে এই কমপ্লিমেন্ট পাথওয়ে গুলো ইন ডিটেলস জানার দরকার নাই। এখানে একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন করে, যেটা হচ্ছে একটা সেল লাইসিস করে। ওকে, আচ্ছা। এই 3টা পাথওয়ের নাম পড়বেন, কি কি আছে? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এটা কি করবে? সেল লাইসিস করবে। হ্যাঁ, আচ্ছা। এই যে অপসোনাইজেশন, এটা অপসোনাইজেশনের কথা বলেছিলাম এর আগে আপনাদেরকে, তাই না? আচ্ছা, এবার আমরা চলে আসি হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি খুব ইম্পর্টেন্ট। কোন জিনিসটা? জিনিসটা হচ্ছে তাদের এক্সাম্পল গুলা খুব ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে এদের যে সিনোনিম গুলা, যেমন দেখেন টাইপ 3 or immune complex mediated hypersensitivity, টাইপ 4 or delayed or cell mediated hypersensitivity। এইভাবে এদের সিনোনিম গুলা, নামগুলো, অ্যানাফাইলেকটিক, সাইটোটক্সিক, এগুলা নাম মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, এদের এক্সাম্পল কি কি আছে? যেমন দেখেন ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, রিসার্চ ইনকম্পেটিবিলিটি, অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অটো ইমিউন একডায়ালিসিস, যাই হোক। এখন কথা হচ্ছে এই যে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, এটা কি হয়? কেউ বলতে পারবেন টাইপ 2 হাইপারসেনসিটিভিটি আসলে কি হয়? এনিওয়ান? সাইটোটোক্সিসিটি। হ্যাঁ, সরি, কি হবে বলেন তো? আচ্ছা বলি, এটা হচ্ছে অটো ইমিউনিটি, মানে আমাদের বডিতে কোনো একটা অর্গানিজম ঢুকলে তার এগেইনস্টে যখন অ্যান্টিবডি ফরমেশন হয়, সেই অ্যান্টিবডি ওই
মাইক্রো অর্গানিজমটাকে ঠিক মতো না চিনতে পেরে ওই মাইক্রো অর্গানিজমের বডিতে থাকা একটা স্ট্রাকচার যেটা আমাদের বডির সাথে সিমিলার, সে তাকে যে অ্যাটাক করে। বুঝতে পারছেন? যেমনটা দেখেন রিউমাটিক ফিভার, তাই না? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস সেটা তো হচ্ছে টাইপ 3, বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল যেটা হচ্ছে রিউমাটিক ফিভার, তাই না? সেটা কি করে? সেটা হচ্ছে যে এম প্রোটিন অফ সার্টেন স্ট্রেন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, যেটার সাথে মিল আছে হচ্ছে আমাদের হার্টের টিস্যু। তখন তারা কি করে? এই এম প্রোটিনের এগেইনস্টে হচ্ছে তারা কি অ্যান্টিবডি ছাড়ে। সেই অ্যান্টিবডি সব জায়গায়, মানে যেখানে যেখানে আছে সেখানে সেখানে সে কিল করবে বা ড্যামেজ করবে। তার মধ্যে একটা অর্গান হচ্ছে হার্ট। ক্লিয়ার? এবার চলে আসি টাইপ 4 ডিলেড হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, তো এর মধ্যে হচ্ছে কি, এর মধ্যে হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, টিউবারকুলিন টেস্ট, হ্যাঁ, লেপ্রোমিন টেস্ট, এগুলো হচ্ছে এটার টেস্ট। আচ্ছা, এবার আমরা চলে আসি শক অর সার্কুলেটরি ফেইলিওর। এটা তো জানেন শক, তাই না? কি ইনঅ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু। আচ্ছা, কি কি টাইপ আছে? একটা হচ্ছে লো স্ট্রোক ভলিউম আর লো ফ্লো, এটা একটা। এর মধ্যে কি কি আছে? মানে হচ্ছে ভলিউম কমবে, হাইপোভলিউমিক শক, কার্ডিওজেনিক শক মানে কার্ডিয়াক ফাংশন অল্টার্ড হয়েছে, আর হচ্ছে অবস্ট্রাকটিভ শক। এই অবস্ট্রাকটিভ শক কেন? তার সার্কুলেশন, যেমন ধরেন মেজর পালমোনারি এম্বোলিজম যদি হয়, তাহলে কি তার ঠিক মতো ভেন্টিলেশন হবে? বলেন, হবে? হবে না, তাই না? আচ্ছা, এরপর দেখেন ভেসোডাইলেশন, লো পেরিফেরাল আর্টারিওলার রেজিস্ট্যান্স, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, নিউরোজেনিক শক আছে। যাই হোক, এগুলো তো কিছু আমাদের দরকার নাই। আমাদের হচ্ছে যে এই দেখেন এই ভেসোডাইলেটেড শক বা লো ফ্লো শক, এগুলা ম্যানেজমেন্ট অফ শক, এটা একটু ইম্পর্টেন্ট। এট ফার্স্ট তাকে অ্যাসেস করতে হবে, তার বিবি মেজার করতে হবে, পালস, রেসপিরেটরি রেট অ্যান্ড মেজারমেন্ট অফ সেন্ট্রাল ভেনাস প্রেসার অর পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার, এগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি। আচ্ছা, এই ট্রিটমেন্ট অফ শক এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন কিভাবে আমরা কিছু কমপ্লিকেশন প্রিভেনশন করতে পারি। যেমন দেখেন, যেমন রেনাল ফেলিয়ার প্রিভেনশন করবো কি, ইউরিন আউটপুট অ্যাবভ 50 ml পার আওয়ার রাখলে। অ্যাসিডোসিস কারেকশন করব বাই সোডিয়াম বাইকার্বনেট সলিউশন দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে হচ্ছে এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি ডায়রিয়া। তো ডায়রিয়া বা ডায়রিয়াল ডিজিজের ক্ষেত্রে আমরা কখন কি বলি? যে মোর দেন 3 বা 3 অর মোর ইন, মানে সেটা হচ্ছে পাসেজ অফ লুজ স্টুল, দিস ইজ ডায়রিয়া। অ্যাকিউট বলবো হচ্ছে যখন লেস দেন 14 days, মোর দেন 14 days হচ্ছে ক্রনিক ডায়রিয়া। ওকে। আচ্ছা, হাই ভলিউম ডায়রিয়া কখন? যখন 200 গ্রাম স্টুল পার ডে অথবা 1 লিটার পার ডে বেরোবে, তখন হচ্ছে হাই ভলিউম। লো ভলিউম হচ্ছে 200 গ্রাম, লেস দেন 200 গ্রাম পার মানে স্টুল পার ডে। এখন এই যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, এর কজ কি, তাই না? একটা হচ্ছে ব্যাকটেরিয়া টক্সিন, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, যেমন ভিব্রিও কলেরি, শিগেলা ইকোলাই, ক্যাম্পারব্যাক্টার জেজনি, এগুলো। আর ভাইরাসের মধ্যে রোটা ভাইরাস মোস্ট কমন, আর প্যারাসিটের মধ্যে হচ্ছে অ্যান্টাইহিস্টোলাইটিকা। তো এটা তো আসলে বেসিক্যালি মানে অ্যান্টাইহিস্টোলাইটিকা না, জিয়ারডিয়া ল্যামলিয়া বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা, তো এগুলা, এই যে আমরা এতক্ষণ যা পড়লাম, এটাই ছিল হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি আজকে। খুবই শর্ট ক্লাস, খুব বেশি পড়াও নাই, অল্প অল্প পড়া। এখন বলেন কারো কোনোটা নিয়ে বুঝতে বা কোনো কিছু কোনোটা জানতে কোনো প্রবলেম আছে কিনা? এনিওয়ান প্লিজ একটু শেয়ার করবেন আপনারা। ভাই অনেকগুলো টপিকে তো 2 স্টার দেওয়া আছে, আমরা স্কিপ করে গেলাম। এগুলো কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? এগুলো কি পড়বো না? আচ্ছা, যেটা কথা হচ্ছে, যেটা বললাম প্রথমে, আপনারা তো এই পিডিএফ রিডিং করবেন, তাই না? যতটুকু আছে ততটুকু রিডিং পড়বেন। রিডিং পড়ার পর 3 স্টার অ্যান্ড হাইলাইটেড এই টপিক গুলো সবার আগে পড়বেন। মানে এগুলো খুবই 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 ভালোভাবে পড়বেন। হাইলাইটেড যেটা দিয়েছি, আমি বলে দিয়েছি, সেটা 2 স্টার হোক 3 স্টার হোক যেটাই হোক, সেটা ইনিশিয়ালি পড়বেন, খুব ভালো করে পড়বেন, দেন 2 স্টারের দিকে যাবেন। ক্লিয়ার? বুঝা গেল? এনিওয়ান, আর কারো কোনো কোশ্চেন?
খুবই খুবই অল্প পড়া কিন্তু, হ্যাঁ, খুবই অল্প পড়া। আর এর সাথে সাথে আপনারা যারা আরেকটু পড়ার পরিধিটা আরেকটু বাড়াতে চান, তাদের জন্য আমাদের পোস্ট গ্রাজুয়েশনের যে কোর্সগুলো চলছে, রানিং চলছে অলরেডি, আমাদের এফসিপিএস এর কোর্স চলছে, আমাদের রেসিডেন্সির কোর্স চলছে। তো আপনাদের যদি কারো মানে কেউ যদি মনে করেন যে আপনারা রেসিডেন্সি সামনে দিবেন বা সামনে এফসিপিএস দিবেন, এই পড়ার সাথে আরেকটু পড়া বাড়িয়ে, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একটা ভেরি গুড ডিল হইতে পারে, যে এই একই পড়ার সাথে আরেকটু পড়া বাড়ায় নিলেন, বাড়ায় আলটিমেটলি আপনাদের পোস্ট গ্রাজুয়েশনের একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে। ওকে, স্যার কার কোনো কোশ্চেন? ভাই অনেকগুলো টার্মিনোলজি এখানে ছিল আর কি, ওই টার্মিনোলজি গুলো কি সবগুলো একটু দেখতে হবে? ইমিউনোলজি, বিশেষ করে ইমিউনোলজি টার্মিনোলজি গুলা। ইমিউনোলজি টার্মিনোলজি গুলো কিরকম ভাই, কোন জিনিসটাকে বুঝাচ্ছেন একটু বলেন যদি আবার। এই যে ভাইয়া ওই ইনেট ইমিউনিটি, তারপর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এগুলা এইগুলা ডেফিনেশন গুলা এগুলো কি ভালোভাবে দেখতে হবে? ও ডেফিনেশন, না ডেফিনেশন দরকার নেই ভাই, ডেফিনেশন দরকার নেই, এই এখানে ডেফিনেশনে কোনো কিছু দরকার নাই। আমরা জাস্ট জিনিসগুলো পড়ে যাবেন, জিনিসগুলো বুঝতে হবে যে আসলে ইনেট ইমিউনিটি, আমরা তো বুঝি জিনিসগুলা, তারপরও এইটা যেমন ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনেট ইমিউনিটি আর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ডিফারেন্স বলেন, বা কোন কোন সেল ইনেট ইমিউনিটি দেয়, মানে এই জিনিসগুলা কি কি ইনেট ইমিউনিটি দিচ্ছে, এগুলা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। তার কারো কোনো কোশ্চেন, এনিওয়ান? আচ্ছা, তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।